আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এখানে আমাদের মূলত আমরা আজকে সৃজনশীল নিয়ে আলোচনা করব, কিন্তু সৃজনশীল করার আগে আমাদেরকে একটু বেসিক আলোচনা করা দরকার। তো সেগুলোর মধ্যে সবার প্রথমে আমরা জানব সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কাকে বলে? সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাদেরকেই বলা হয় সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীক হচ্ছে সংখ্যা প্রতীক। 0 থেকে 9 পর্যন্ত এই 10টি প্রতীক হচ্ছে সংখ্যা প্রতীক। এগুলোকে আমরা অঙ্ক বলে থাকি। তাহলে আমরা সংখ্যা প্রতীক শিখলাম। সংখ্যা প্রতীক শেখার পর আমাদেরকে শিখতে হবে স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলে। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা আমরা এই যে সংখ্যা প্রতীক শিখলাম, এগুলোর মধ্য থেকে শুধুমাত্র শূন্যকে বাদ দিলে, যেগুলো আমরা পাবো এদেরকেই বলা হবে স্বাভাবিক সংখ্যা। কিন্তু কাকে বলে সেটা হচ্ছে শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ আমরা শুধুমাত্র শূন্যটাকে বাদ দিয়ে বাকি 1 থেকে 9 পর্যন্ত লিখে দিলেই স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে। তাহলে কি কি আমরা সেগুলো লিখে ফেলি। 1 2 3 4 5 6 7 8 9, এই 1 থেকে 9 পর্যন্ত এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আছে এগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা 2টা বিষয় শিখলাম, এখন আমরা 3 নম্বর বিষয়টা শিখব। 3 নম্বর বিষয়টা হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক কি? সার্থক অঙ্ক তাহলে এখানের মধ্যে সার্থক অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর মধ্যে শুধুমাত্র 0 সার্থক নয়, বাকি 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই সবগুলোই সার্থক। কেন সার্থক বলা হইল? তার কারণ এই 0 ব্যতীত বাকি প্রত্যেকটার নিজস্ব একটা মান আছে। 1 তার নিজস্ব মান হচ্ছে 1, 7 এর নিজস্ব মান হচ্ছে 7, কিন্তু 0 এর কোনো নিজস্ব মান নেই, 0 শূন্যই। এই জন্য 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। আচ্ছা, আমরা এখন সার্থক অঙ্ক শিখলাম। সার্থক অঙ্ক শেখার পরে আমাদেরকে খেয়াল করতে হবে এবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অঙ্ক পাতন। শব্দটা ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে অঙ্ক পাতন। অঙ্ক পাতন আবার কি? অঙ্ক পাতন হচ্ছে কোনো একটা সংখ্যা লেখার জন্য, কোনো একটা সংখ্যা আমরা যখন লিখি তখন আমরা যখন এই অঙ্কগুলোকে ব্যবহার করি, এই অঙ্কগুলোকে ব্যবহার করে যখন আমরা কোনো সংখ্যা লিখি তাকেই বলা হয় অঙ্ক পাতন। তাহলে অঙ্ক পাতন কাকে বলে? সংখ্যা লেখার জন্য যখন অঙ্ক ব্যবহার করা হয়, সংখ্যা লেখার জন্য যখন অঙ্ক ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় অঙ্ক পাতন। সুতরাং এখানের মধ্যে আর কোনো উদাহরণ দেওয়ার কোনো দরকার নাই, আমরা শুধু কাকে বলে শিখলেই চলবে। এবার আমরা শিখব একটি বিষয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি আর আমাদের দেশীয় পদ্ধতি। আমরা যখন সংখ্যা পড়ি তখন 2 পদ্ধতিতে পড়ে থাকি, একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, একটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো আমরা সবসময় পড়তেছি। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের পরেই মিলিয়ন, তারপর বিলিয়ন, হাজারের পরেই মিলিয়ন, তারপর বিলিয়ন। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা লক্ষ, কোটি এই শব্দগুলো উচ্চারণ করব না। আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা হাজারের পরই মিলিয়নে যাব, তারপর বিলিয়নে যাব। এখন এই 2টা শব্দ তো নতুন, মিলিয়ন আর বিলিয়ন। এগুলো কি? সেটা হচ্ছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। অর্থাৎ আমাদের দেশীয় পদ্ধতিতে আমরা যখন 10 লক্ষ বলবো, সেটা আন্তর্জাতিকের হিসাবে 1 মিলিয়ন হয়ে যাবে। আমাদের দেশীয় পদ্ধতিতে যখন 10 লক্ষ বলবো, আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা 1 মিলিয়ন হয়ে যাবে। অর্থাৎ 1 মিলিয়নের জায়গায় যদি আমাদেরকে 2 মিলিয়ন বলে তাহলে 2 দিয়ে 10কে গুণ করব, 10 দুগুণে 20 লক্ষ। যদি 1 মিলিয়নের জায়গায় আমাদেরকে যদি 5 মিলিয়ন বলে তাহলে এই 10কে আমরা 5 দিয়ে গুণ দিব, অর্থাৎ 5 10 50 লক্ষ। তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। এটা আমরা শিখলাম দেশীয় পদ্ধতিতে 10 লক্ষ,
আর আন্তর্জাতিক পদ্ধতিতে 1 মিলিয়ন। এবার শিখে আরেকটা শব্দ বিলিয়ন কাকে বলে। সেটা হচ্ছে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। শব্দটা ভালো করে খেয়াল করবেন। 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। 1 কোটি 2 কোটি 3 কোটি না, 100 কোটি সমান সমান 1 বিলিয়ন। অর্থাৎ আমাদের দেশীয় পদ্ধতিতে যখন 100 কোটি হবে, আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা তাকে 1 বিলিয়ন বলবো। ভালো করে খেয়াল করবেন, আমাদের দেশীয় পদ্ধতিতে যখন 100 কোটি হবে, আমরা তাকে আন্তর্জাতিক পদ্ধতিতে 1 বিলিয়ন বলবো। আন্তর্জাতিক পদ্ধতিতে যে কোনো সংখ্যা লেখার সময়, আন্তর্জাতিক পদ্ধতিতে যে কোনো সংখ্যা লেখার সময় প্রতি 3 ঘর পরপর, প্রতি 3 অঙ্ক পরপর কমা দিতে হয়। যেমন একটা উদাহরণ আমি দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা সংখ্যা এমনি লিখি, সেটা হচ্ছে 8 6 7 9 2 1 5 4 2। এই যে সংখ্যাটা লিখলাম, তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কমা বসাবো কিভাবে? আমি এখন কমা ব্যবহারের পদ্ধতি বলতেছি। আন্তর্জাতিক পদ্ধতিতে ডান দিক থেকে 3 ঘর পরে একটা কমা, তারপর আবার 3 ঘর পরে একটা কমা। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে ডান দিক থেকে প্রতি 3 ঘর পরপর কমা বসবে। আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতি 3 ঘর পরপর কমা বসবে। আর দেশীয় পদ্ধতিতে এটা কি হয়? আমি যদি এই সংখ্যাটাই লিখি 8 6 7 9 2 1 5 4 2, এই একই সংখ্যা আমি লিখলাম, কিন্তু দেশীয় পদ্ধতিতে আমি কমা বসাবো কিভাবে? দেশীয় পদ্ধতিতে সবার শুরুতে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসাবো, আর তারপর 2 ঘর পরপর কমা বসাইতে হবে। এখানটাতেই পার্থক্য। আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো 2 ঘর 4 ঘর নাই, প্রতি 3 ঘর পরপর কমা বসবে। আর দেশীয় পদ্ধতিতে সবার প্রথমে 3 ঘর পর আর তারপর 2 অঙ্ক পরপর কমা বসতে থাকবে। অর্থাৎ আমাদের দেশীয় পদ্ধতিতে হাজারের ঘরে একটা কমা, লক্ষের ঘরে একটা কমা, কোটির ঘরে একটা কমা। আর আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের ঘরে একটা কমা, মিলিয়নের ঘরে একটা কমা, বিলিয়নের ঘরে একটা কমা। তাহলে আমি আপনাদেরকে কমা ব্যবহারের নিয়মটাও শিখিয়ে দিলাম। আমরা এতক্ষণ যাবৎ আমাদের এই প্রথম অধ্যায়ের একটু বেসিক আলোচনা করলাম, যেটা সৃজনশীলের আগে করা উচিত ছিল, আমরা করে ফেললাম। এখন আমরা সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। তো দেখেন, এখানে আমি একটা সৃজনশীলের উদ্দীপক লিখছি। কি লিখলাম এখানে? সেটা হচ্ছে 9,07,185 কথায় লেখা একটি সংখ্যা। অর্থাৎ এই যে এটা লিখলাম, এটা একটা সংখ্যা। আমি এখানে একটুখানি কমা দিয়ে দিই। তাহলে এটা একটা সংখ্যা, কিন্তু এটাকে লিখছি কথায়। এটা আমাদের উদ্দীপক। এবার প্রশ্নে কি আছে? ক নাম্বার প্রশ্ন, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যেটা আমরা একটু আগে শিখে আসছি। খ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে লেখা সংখ্যাটিকে বিপরীতভাবে, শব্দটা খেয়াল করবেন, বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আন্তর্জাতিক পদ্ধতিতে ও দেশীয় পদ্ধতিতে কথায় লেখো। অর্থাৎ এই প্রশ্নটা ভালো করে খেয়াল করলে দেখবেন, প্রথমে বিপরীতভাবে সাজাইতে হবে, তারপর এটাকে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লিখতে হবে, দেশীয় পদ্ধতিতেও কথাই লিখতে হবে। অর্থাৎ এখানে এক প্রশ্নে 3 কাজ। সবার প্রথমে বিপরীতভাবে সাজানো, দ্বিতীয়তে আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখা, আর তৃতীয় দেশীয় পদ্ধতিতে কথাই লেখা। এটা আমাদের খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন, গ নাম্বারে দেওয়া আছে উদ্দীপকে লেখা সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের উদ্দীপকে যে সংখ্যাটা লেখা আছে সেটার মধ্যে সার্থক অঙ্ক যেগুলো, একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম যে সার্থক অঙ্ক কোনগুলো, শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো, এগুলি হচ্ছে সার্থক অঙ্ক। তা আমাদেরকে বলছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে সার্থক অঙ্ক যেগুলো থাকবে তাদের স্থানীয় মান নির্ণয় করতে। স্থানীয় মান এটা কি? স্থানীয় মান হচ্ছে একটা সংখ্যার মধ্যে অঙ্কগুলো যে যে অবস্থানে আছে সেখানে তার মান কত। অর্থাৎ আমি একটা সংখ্যা লিখলাম, ওই সংখ্যাগুলোর মধ্যে অঙ্কগুলো যেখানে যেখানে থাকবে ওই অবস্থানে, ওই স্থানে তার যে মান, সেটাই হচ্ছে তার স্থানীয় মান। শব্দটা খেয়াল করতে হবে, স্থানীয় মান। তাহলে আমরা উদ্দীপকটা বুঝলাম, প্রশ্নগুলো বুঝলাম, এবার সমাধানে চলে যাই। তো দেখেন, সমাধানের মধ্যে সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করব। আমাদের এখানে ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে।
শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। শব্দটা খেয়াল করবেন, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখতে পারি। কাকে বলে দিলাম, এখন আমরা লিখি। শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। কি কি সেগুলো? সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু শূন্য নেই। আমরা প্রথমেই বলে দিছি শূন্য ব্যতীত। এবং আরেকটা শব্দ খেয়াল করবেন, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে মধ্যে যতগুলো সংখ্যা আমরা লিখছি প্রত্যেকটাই হচ্ছে ধনাত্মক, এখানে কোনো ঋণাত্মক সংখ্যা নেই। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। খ নাম্বার প্রশ্ন কি বলছে দেখেন, এখানের মধ্যে বলা আছে উদ্দীপকে যেই সংখ্যাটা লেখা আছে 9,07,185। আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকে লেখা সংখ্যাটিকে বিপরীতভাবে সাজাও। বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আন্তর্জাতিক পদ্ধতিতে ও দেশীয় পদ্ধতিতে কথায় লেখো। তাহলে সবার প্রথমে আগে বিপরীতভাবে সাজাইতে হবে। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। প্রথমে বিপরীতভাবে সাজাবো, এরপর আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতিতে কথায় লিখব। উদ্দীপক হতে প্রাপ্ত সংখ্যা 9,07,185। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। খেয়াল করবেন বলা আছে 9 লক্ষ, আমরা লিখলাম 9 লক্ষ। এরপর আছে 7,000। তো আমরা জানি হাজার এবং অযুতকে নিয়ে হাজার হয়, তাহলে হাজারের ঘরে 7 লিখব, অযুতের ঘরে 0। এরপরে বলা আছে 100। এই যে দেখেন একক, দশক, শতক, শতকের জায়গায় 100। এরপর বলা আছে 85, একক, দশক। তাহলে আমরা সংখ্যাটা লিখে ফেললাম 9,07,185। এখন আমরা এই যে সংখ্যাটা লিখলাম, আমাদেরকে বলা হয়েছে এই সংখ্যাটিকে বিপরীতভাবে সাজাও। তাহলে সবার প্রথমে আগে আমাদেরকে এই সংখ্যাটিকে বিপরীতভাবে সাজাইতে হবে। আচ্ছা, আমাদেরকে বলা হয়েছে বিপরীতভাবে সাজাও। তাহলে বিপরীতভাবে আমরা কিভাবে সাজাবো? যে সংখ্যাটা আমরা লিখছি ঠিক তার উল্টা করে দিব। অর্থাৎ এককটা লিখব সবার আগে 5 8 1 7 0 9। ভালো করে খেয়াল করবেন, আমরা এই 9,07,185 এই সংখ্যাটাকে সম্পূর্ণরূপে বিপরীতভাবে লিখে ফেলছি। কিভাবে লিখলাম? এককটাকে লিখলাম সবার আগে 5 8 1 7 0 9, অর্থাৎ সম্পূর্ণ বিপরীতভাবে আমরা সংখ্যাটা লিখে ফেললাম। এখন আমাদেরকে কি বলছে খেয়াল করেন প্রশ্নের দিকে, বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায়, এই যে সংখ্যাটা পাওয়া গেল 5,81,709, আমাদেরকে বলছে এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে ও দেশীয় পদ্ধতিতে কথাই লিখতে বলা হয়েছে। আন্তর্জাতিক পদ্ধতিতে এবং দেশীয় পদ্ধতিতে কথাই লিখতে বলা হয়েছে। তাহলে আমরা এখন এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে, প্রথমে যেহেতু আন্তর্জাতিক পদ্ধতির কথা বলা হয়েছে, তাহলে আমরা প্রথমে আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। প্রতি 3 ঘর পর পর কমা বসাইতে হবে। তাহলে ডান দিক থেকে 1 2 3 ঘর পরে আমরা একটা কমা বসাই দিই, তারপর আবার 3 ঘর পর। কিন্তু এখানে আর কমা বসানোর দরকার নেই, কারণ এখানে আমাদের আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা একটা সংখ্যা আমাদের এখানে তো কমা বসানো হয়ে গেল আন্তর্জাতিক পদ্ধতিতে। তো আন্তর্জাতিক পদ্ধতিতে তো কমা বসাইলাম, আমাদেরকে তো বলা হয়েছে কথাই লিখতে। তাহলে আমরা এখন এটাকে কথাই লিখব। তাহলে কথাই লিখলে কি হবে? আন্তর্জাতিক পদ্ধতিতে ভালো করে খেয়াল করেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এই লক্ষ, এই ঘরগুলো উচ্চারণ করতে পারবো না। আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম কমাটা হচ্ছে হাজারের, এর পরবর্তী কমাটা হচ্ছে মিলিয়নের। তো ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে মধ্যে একটা কমা আছে, দ্বিতীয় কোনো কমা আমরা এখানে বসাইতে পারি নাই, অর্থাৎ এখানের মধ্যে কোনো মিলিয়ন নেই, এখানের মধ্যে কোনো মিলিয়ন নেই। তাহলে এখানে আমরা কি বলতে পারি? একক, দশক, শতক, আর এই যে বাকি যে 3 ঘর, এই 3 ঘরই হচ্ছে হাজারের ঘর, এই 3 অঙ্কই হচ্ছে হাজারের। তাহলে এটা আমরা কিভাবে উচ্চারণ করব? 581,000, 581,000। ভালো করে খেয়াল করেন, একক, দশক, শতক, হাজার। আমরা তো এমনিতে বলি হাজারের পরে অযুত এগুলো বলি, কিন্তু না, আমরা এখানের মধ্যে কোনো অযুত, লক্ষ এগুলো বলতে পারবো না। আমরা এখানের মধ্যে এই 3 ঘরই হাজার হিসেবে বিবেচ্য হবে। তাহলে 581,000, 581,709, 581,709। তাহলে আমরা এটাকে কথাই লিখে দিই।
তো ভালোভাবে খেয়াল করেন, আমরা উপরের মধ্যে যে সংখ্যাটি লিখলাম কমা ব্যবহার করার পরে, এটিকে এখন আমরা কথায় লিখব, কারণ আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে কথায় লেখার জন্য। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে কথায় লেখার জন্য। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে যেই সংখ্যাটা আমরা পেলাম, এটাকে এখন কথায় লিখতে হবে। আমরা নিচে লিখে দিলাম। কথায় লেখা মানে কি? কথায় লেখা মানে হচ্ছে আমরা যেভাবে উচ্চারণ করতেছি এটাকে বানান করে লিখে দিতে হবে। আমরা যেভাবে উচ্চারণ করতেছি এটাকে বানান করে লিখে দিতে হবে। তাহলে 581,000, তাহলে 581,709 আমরা লিখে দিলাম 709। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের কথায় লেখা হয়ে গেল। এখন আরেকটা বাকি, সেটা কি? সেটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে কথায় লেখো। আমাদের এখন ওই পদ্ধতিতে লিখতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটাকেই, এই যে সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে হয় যেই সংখ্যাটা, এটাকেই এখন দেশীয় পদ্ধতিতে লেখার চেষ্টা করি। তো দেখেন যেই বিষয়টা, সেটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহার করে পাই। এখন এখানে জানতে হবে দেশীয় পদ্ধতিতে আমরা কমা কিভাবে ব্যবহার করি। দেশীয় পদ্ধতিতে আমরা কমা ব্যবহার করি, সবার প্রথমে ডান দিক থেকে 3 ঘর বামে কমা বসাই, আর এরপর 2 ঘর পরপর কমা বসবে। ভালো করে খেয়াল করবেন, সবার প্রথমে ডান দিক থেকে 3 ঘর, ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসবে, তারপর 2 ঘর পরপর কমা বসবে। দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতি, এই 2 পদ্ধতির মধ্যে এটাই তফাৎ। আন্তর্জাতিক পদ্ধতিতে কোনো 2 ঘর নাই। আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পরপর কমা বসতে থাকবে, 3 অঙ্ক পরপর কমা বসতে থাকবে। কিন্তু দেশীয় পদ্ধতিতে সবার প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসবে, আর তারপর 2 ঘর পরপর কমা বসতে থাকবে। কোটি পর্যন্ত গিয়ে আমরা কমা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা এখন সবার প্রথমে 1 2 3 ঘর ডানে আর কি, ডান দিক থেকে 3 ঘর বামে আমরা কমা বসাই দিলাম। আর তারপর এখানে মধ্যে আরও 3 অঙ্ক আছে, এখানে মধ্যে 2 ঘর পর কমা বসাই দিলাম। অর্থাৎ দেশীয় পদ্ধতিতে আমরা কিভাবে কমা বসাইলাম? সবার প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা, আর তারপর 2 ঘর পর পর আমরা কমা বসাতে থাকলাম। তাহলে আমাদের কমা বসানো শেষ। এখন কাজ সর্বশেষ, সেটা হচ্ছে কথায় লেখো। কথায় লিখতে হবে। এটাকে আমরা কথায় কিভাবে লিখব? তো আমরা জানি দেশীয় পদ্ধতিতে প্রথম কমাটা হচ্ছে হাজারের, দ্বিতীয় কমাটা হচ্ছে লক্ষের। তাহলে আমরা এখানে কি বলতে পারি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 5 লক্ষ। ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের লক্ষের যে বিষয়টা, কমার পরে আছে শুধু 5, কমার পরে শুধু 5 আছে। তাহলে এটা কি বলবো? 5 লক্ষ, 5 লক্ষ 81,000, 81,709, 709। তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা যদি দেশীয় পদ্ধতিতে কথায় বলি তাহলে কিভাবে হবে? 5,81,709। এটা আমি নিচে লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে কথায় লিখে ফেললাম। কি লিখলাম? 5,81,709, 5,81,709। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটার মধ্যে বলা ছিল উদ্দীপকে লেখা সংখ্যাটিকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা আন্তর্জাতিক পদ্ধতিতে ও দেশীয় পদ্ধতিতে কথায় লেখো। 3টা কাজ। সবার প্রথমে বিপরীতভাবে সাজাও, আন্তর্জাতিক পদ্ধতিতে লেখো, দেশীয় পদ্ধতিতে লেখো। তাহলে দেখেন খ নাম্বার সমাধানটা আমি এক ঝলকে বলে দিই। সেটা হচ্ছে আমাকে সবার প্রথমে উদ্দীপক থেকে যেই সংখ্যাটা পেলাম তাকে লিখে দিলাম 9,07,185। এখন এই সংখ্যাটাকে বিপরীতভাবে সাজাইতে হবে। সাজাই। 5,8,1,709 সম্পূর্ণ উল্টা করে লিখে দিলাম। এখন আমাদেরকে বিপরীতভাবে সাজানো শেষ। এখন আমাদেরকে লিখতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায়। আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা জানি 3 ঘর পর পর কমা হয়, আমরা বসালাম। তাহলে এখন কি হবে আন্তর্জাতিক পদ্ধতিতে? এটা হচ্ছে প্রথম কমাটা হচ্ছে হাজারের, দ্বিতীয় কমাটা হচ্ছে মিলিয়নের। আমরা এখানের মধ্যে কোনো দ্বিতীয় কমা দেখতেছি না, তার মানে এখানের মধ্যে মিলিয়ন আসে নাই, বিলিয়ন আসে নাই, শুধুমাত্র হাজার আছে। তাহলে 581,000 আন্তর্জাতিক পদ্ধতিতে পুরোটাকে একসাথেই বলতে হবে 581,709। আমাদের লেখা শেষ আন্তর্জাতিক পদ্ধতিতে। এখন আমরা দেশীয় পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে যেই সংখ্যাটা আছে আমরা জানি দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে 3 অঙ্ক পরে কমা, আর এরপর 2 অঙ্ক পর পর কমা বসতে থাকে। প্রথম কমাটা হচ্ছে হাজারের, দ্বিতীয় কমাটা হচ্ছে লক্ষের। তাহলে আমরা বলতে পারি 5,81,709। তাহলে আমরা আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে?
উদ্দীপকে লেখা সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। ভালো করে খেয়াল করলে দেখবেন বলা আছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান, অর্থাৎ সব অঙ্কের স্থানীয় মান বের করতে বলে নাই, আমাদেরকে বলছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো সার্থক অঙ্ক কোনগুলো, আগে আমরা উদ্দীপকের ওই সংখ্যাটিকে লিখে নিই। গ নং প্রশ্নের আমরা এখন সমাধান করতেছি। উদ্দীপকে যে সংখ্যাটি দেওয়া আছে আমরা এখন সেটিকে লিখতেছি 9,07,185। 9,07,185 এই যে সংখ্যাটা আমাদেরকে বলছে, এই সংখ্যাটার পুরোটার স্থানীয় মান নির্ণয় করতে বলে নাই, আমাদেরকে বলছে সার্থক, ভালো করে খেয়াল করলে দেখবেন সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান, সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। তাহলে আমরা সবার প্রথমে আমরা বলে আসছি যে সার্থক অঙ্ক কোনগুলো। সার্থক অঙ্ক হচ্ছে শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত বাকি যে অঙ্কগুলো আছে এগুলোই হচ্ছে সার্থক অঙ্ক। অর্থাৎ এই সংখ্যাটার স্থানীয় মান নির্ণয় করতে গিয়ে শুধুমাত্র শূন্যটাকে আমরা বাদ দিয়ে দিব, বাকিগুলোর স্থানীয় মান বের করব। শূন্য ব্যতীত বাকি যে অঙ্কগুলো আছে তাদের স্থানীয় মান আমরা বের করব। তাহলে আমরা এখন বের করি। অতএব এখানে সার্থক অঙ্কগুলো হলো, সার্থক অঙ্কগুলো হলো কি কি আছে, 9 শূন্য বাদ 7 1 8 5। এই যে আমরা এই অঙ্কগুলো হচ্ছে সার্থক অঙ্ক, শূন্যটা বাদ যাবে, শূন্য সার্থক নয়। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী 9 7 1 8 5 এই অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে হবে। আমরা এখন স্থানীয় মানটা বের করি। সবার প্রথমে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে গিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে একক দশক শতক এই ক্রমানুসারেই আমাদেরকে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এই সংখ্যার দিকে তাকালে দেখি সবার প্রথমে এককের জায়গাতে আছে 5। তাহলে সবার প্রথমে আমরা 5-এর স্থানীয় মান নির্ণয় করব। আপনাদেরকে প্রথমেই বলা হয়েছে স্থানীয় মান কি। স্থানীয় মান হচ্ছে কোনো একটা অঙ্ক যে স্থানে আছে, কোনো একটা অঙ্ক যে স্থানে আছে সেখানে তার যে মান সেটাই হচ্ছে তার স্থানীয় মান, ওই স্থানে তার মান। তাহলে 5-এর স্থানীয় মান, 5 হচ্ছে এককের জায়গাতে আছে, তাহলে 5 একক, 5-এর স্থানীয় মান হলো 5 একক বা 5 গুণ 1 সমান সমান 5। 5-এর স্থানীয় মান আমরা লিখলাম। এবারে লিখব 5-এর পরে কোনটা, 8। এবার আমরা 8-এর স্থানীয় মান লিখব। 8-এর স্থানীয় মান হলো, 8 কোথায় আছে, একক দশক, দশকের স্থানে আছে 8, তার মানে 8 দশক, 8 দশক বা 8 গুণ 10 সমান সমান 80। তাহলে আমরা 8-এর স্থানীয় মান বের করে ফেললাম। এখন আমরা পরবর্তীতে 1-এর স্থানীয় মান বের করব। 1 কোথায় আছে, একক দশক শতক, শতকের জায়গাতে আছে 1, তাহলে আমরা লিখব 1-এর স্থানীয় মান হলো 1 শতক, 1 শতক বা 1 গুণ 100 সমান সমান 100। তা আমরা লিখলাম 1 শতক সমান সমান 100। 1-এর মান বের করা শেষ। তার পরবর্তীতে কি আছে, 7। 7 কোথায় আছে, একক দশক শতক হাজার, 7 আছে হাজারের স্থানে, তাহলে আমরা লিখব 7-এর স্থানীয় মান হলো 7,000 বা 7 গুণ 1000 সমান সমান 7000। যেই বিষয়টা খেয়াল করেন, আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি এখানে বা লেখার পরেই নিচে কেন লিখলাম। আমি এখানের মধ্যে নিচে নিচে লিখছি, আপনারা চাইলে আপনাদের খাতায় ডান দিক থেকেই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। 7-এর স্থানীয় মান বের করা শেষ। এবার 7-এর পরবর্তীতে কি আছে ভালো করে খেয়াল করেন, 7-এর পরে আছে 0, কিন্তু 0 কিন্তু সার্থক না, তাহলে 0 বাদ। 0-এর পরবর্তীতে কি আছে, 9। আমরা এখন 9-এর স্থানীয় মান বের করব। 9-এর স্থানীয় মান হলো 9, কি লিখব দেখেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ 9 আছে লক্ষের ঘরে, 9 আছে লক্ষের ঘরে, তার মানে 9 লক্ষ, 9 লক্ষ বা 9 গুণ 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 লক্ষ আমরা লিখে ফেললাম 9 লক্ষ। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে আমাদের স্থানীয় মান বের করা শেষ। আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে উদ্দীপকে লেখা সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। উদ্দীপকে লেখা সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর
স্থানীয় মান নির্ণয় করো। আমরা এই যে এখানের মধ্যে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করছি, শূন্যেরটা করি নাই, কারণ শূন্য সার্থক নয়, তাহলে শূন্য বাদ। আমরা এখন শুধু এই পুরো লেখাটা এক কথায় শেষ করে দিব। অতএব 9,07,185 সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান যথাক্রমে এখানে কি লিখব? যথাক্রমে এখানের মধ্যে আমরা লিখব, এখানের মধ্যে যেই সিরিয়ালে আমরা লিখে আসছি এই সিরিয়ালটা এখানের মধ্যে আমরা মানব। কিন্তু কীভাবে মানব সেটা হচ্ছে এই প্রথম থেকে আমরা লিখে দিই। কিভাবে? সেটা হচ্ছে 9 লক্ষ। তাহলে আমরা লিখে দিই 9 লক্ষ, 9-এর পরে কি 7 এখানে কি আছে 7,000, তাহলে 7,000। 7-এর পরে 1 এখানে কি আছে 1 শতক, তাহলে আমরা লিখে দিই 1 শত। 1-এর পরে 8, তাহলে 8 ওখানে কি আছে 8 দশক, তাহলে 80। এরপরে 5 একক, তার মানে শুধু 5। তাহলে আপনারা খেয়াল করেন আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এখন আমি সম্পূর্ণ উত্তরটা এক নাগারে বলি, আপনারা একটু খেয়াল করেন। আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে লেখা সংখ্যাটির সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপক হতে প্রাপ্ত সংখ্যাটা লিখে ফেললাম, 9,07,185 লিখে ফেললাম। এই সংখ্যাটার মধ্যে স্থানীয় মান নির্ণয় করতে হবে কাদের? সার্থক অঙ্কগুলোর। সার্থক অঙ্ক কোনগুলো? 9, 7, 1, 8, 5। শূন্যটাকে লিখি নাই, শূন্য সার্থক নয়, শেষ। আমরা সার্থক অঙ্কগুলো লিখলাম। এখন এই অঙ্কগুলোর স্থানীয় মান আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ এই অঙ্কগুলো যে স্থানে আছে ওই স্থানে এই অঙ্কগুলোর কি মান সেটা আমরা এখন লিখব। সবার শুরুতে আমরা 5 দিয়ে শুরু করি। 5 আছে এককের ঘরে, তাহলে 5-এর স্থানীয় মান হলো 5 একক বা 5 এককে 5। এরপরে কি 8 একক দশক, 8 আছে দশকের ঘরে, তাহলে 8 দশক বা 8 গুণ 10 = 80। আমি আবারও বলতেছি, আপনারা চাইলে এই সংখ্যাগুলোকে আপনারা এক লাইনের মধ্যেই লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে 8-এর স্থানীয় মান নির্ণয় করা শেষ। এরপরে আমরা বের করব 1-এর স্থানীয় মান। 1-এর স্থানীয় মান হচ্ছে 1 শতক, অর্থাৎ 100। 1-এর পরে 7, তাহলে 7,000 বা লিখে দিলাম 7 গুণ 1000 = 7,000। এরপরে খেয়াল করেন 7-এর পরে 0 সার্থক না, এজন্য 0 বাদ। এরপরে হচ্ছে 9, আমরা এখন 9-এর স্থানীয় মান বের করি। 9 কোথায় আছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 9 আছে লক্ষের ঘরে, তাহলে 9 লক্ষ। তাহলে 9কে যদি আমরা 1 লক্ষ দিয়ে গুণ করি 9 লক্ষ হয়। আমরা এই সংখ্যাগুলো এখানে আমাদের লিখে দিছি এবং বলে দিছি যথাক্রমে, অর্থাৎ যথাক্রমে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিলাম। 9,07,100, 8 মানে হচ্ছে 80 আর 5 হচ্ছে 5। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। তাহলে আমরা এই সৃজনশীল ক, খ, গ এই 3টি প্রশ্নেরই সমাধান করা আমাদের শেষ হয়ে গেল। আশা করি আজকের আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।